বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি প্রথমেই সবার কাছে দুঃখিত, আমার গলার অবস্থাটা বেশি ভালো নয়, তাই আজকে আমাকে একটু অন্যরকম শোনা যাবে। যদি আপনাদের শুনতে খারাপ লাগে তাই সেই জন্য আমি আগেই দুঃখ প্রকাশ করতেছি। আজকে আমরা পরিসংখ্যানের নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের আমরা বহুভুজ যে একটা বিষয় আছে, একটা টপিকস আছে, তার উপর আমরা আলোচনা করব। আজকের ভিডিও লেসনে আমরা বহুভুজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিও লেসনটি যদি আমরা মনোযোগ সহকারে শুনি তাহলে ইনশাল্লাহ বহুভুজ নেওয়ার কোনো ঝামেলা থাকবে না, আমরা সহজেই বহুভুজ অঙ্কন করতে পারবো। এবং আমাদের পরীক্ষার জন্য বহুভুজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই আজকের আলোচনাটুকু আমরা মনোযোগ সহকারে শুনি। আমি পেছনে একটি সারণী বা তালিকা আমি লিখে রেখেছি। এখানে 40 থেকে 44, 45 থেকে 49 5 পার্থক্য করে আমাদের একটা সারণী দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। তো প্রথমে মনে রাখতে হবে বহুভুজ আমরা দুইটি উপায়ে বের করতে পারি। বহুভুজকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে আয়তলেখের মাধ্যমে, আয়তলেখের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে সরাসরি গণসংখ্যার মাধ্যমে। আমরা আয়তলেখের মাধ্যমে বহুভুজকে আমরা প্রকাশ করতে পারি, আবার গণসংখ্যা ব্যবহার করেও সরাসরি আমাদের যে গণসংখ্যা আছে এই গণসংখ্যা নিবেশন সারণী ব্যবহার করেও আমরা আয়তলেখকে আর বহুভুজ অঙ্কন করতে পারি। তাহলে আমরা আজকে দুইটি নিয়মই শিখব, বুঝতে পেরেছি? তাহলে আমরা আয়তলেখের মাধ্যমে প্রথমে আমরা আলোচনা করি। আয়তলেখের জন্য আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা আয়তলেখ দ্বারা বহুভুজ অঙ্কন করা আমরা পারি। তারপর আমি একটু আলোচনা করতেছি। আয়তলেখের জন্য আমাদের কয়টি কলম লাগবে? 3টি কলম লাগবে। আমাদের যে দুইটি দেওয়া আছে দুইটি লাগবে, আর লাগবে কি যে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বুঝতে পেরেছি? তাহলে আমরা এখানে আমাদের কলাম আছে কয়টা? 1 2 3 4 5 6 7। আমাদের 7টি সারি আর 3টি কলম নেব। সরি, এগুলো হবে সারি সংখ্যা। তো 7টি সারি নেই এবং 3টি কলাম নেব আমরা। তাহলে আমরা এই একটি সারি নিলাম, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম। তাহলে আমরা এই দিকে আমরা কলামগুলো এখান দিয়ে দিই। তাহলে প্রথমটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা আমরা এখানে রাখতে পারি, আর এখানে হচ্ছে গণসংখ্যা, বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আমরা লিখে নিই শ্রেণী ব্যক্তি। আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর হচ্ছে গণসংখ্যা। ইচ্ছা করলে আমরা এই গণসংখ্যাটাকে আমরা দ্বিতীয় কলমে রাখতে পারবো এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে আমরা তৃতীয় কলমে নিতে পারবো, বুঝতে পেরেছি? তাহলে আমরা একটু লিখে ফেলি। 40 থেকে 44, তারপর 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে আমাদের 59, 60 থেকে 64, আর 65 থেকে হচ্ছে আমাদের 69। আর গণসংখ্যা দেওয়া আছে আমাদের 4, 10, 7, 12, 8 এবং 5। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমরা কিভাবে পূর্ণ করব? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পূর্ণ করব আমরা এই যে শ্রেণীব্যক্তির মাধ্যমে। শ্রেণীব্যক্তির যে আমাদের নিম্ন সীমা যেটা আছে, প্রথম যে মানটা, এই মান থেকে আমরা 0.5 বিয়োগ করব, আর আমাদের উচ্চ সীমা যেটা আছে এটার সাথে আমরা 0.5 যোগ করব। মাথায় রাখতে হবে এই 0.5 একটার সাথে যোগ আর একটার সাথে বিয়োগ। তো প্রথমটা থেকে বিয়োগ, দ্বিতীয়টার সাথে যোগ, এই বিষয়টা শুধু মাথায় রাখবো। প্রথমটার থেকে বিয়োগ করব আর দ্বিতীয়টার সাথে যোগ করব। তাহলে 0.5 যদি প্রথমটা থেকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 39.5, আর এখানে যোগ করলে হবে 44.5। ঠিক একই রকমভাবে এখানে পাবো 44.5, আর এখানে পাবো 49.5, এখানে পাবো 49.5, 54.5, এখানে পাবো 54.5, এখানে হচ্ছে 59.5, এখানে পাবো আমরা 59.5, এখানে পাবো 64.5, এখানে পাবো আমরা 64.5,
এখানে পাবো 69.5। সবগুলো সারির জন্য কিন্তু একই আমাদের পদ্ধতি, প্রথমটা থেকে বিয়োগ, দ্বিতীয়টার সাথে যোগ। এই হলো আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের প্রয়োজনীয় সারণী। বুঝতে পেরেছি? কারণ প্রথমটা কিন্তু আমরা আয়তলেখের মাধ্যমে দেখবো আমরা, তাই প্রথমে আমরা এইভাবে আয়তলেখের জন্য একটা সারণী তৈরি করে ফেলবো। এখন আমরা চক কাগজে আমরা দেখি এই মানগুলো আমরা বসাবো। বুঝতে পেরেছি? তাহলে চক কাগজে আমরা এই মানগুলোকে এখন স্থাপন করে নিই। লেখার সুবিধার্থে আমি আমার একটি কাগজে আমাদের যে হোয়াইট বোর্ডে যে আমরা সারণীটা প্রস্তুত করেছি তাকে আমি তুলে নিলাম। এখন আমরা এই তত্ত্বগুলো আমরা লেখ কাগজে স্থাপন করে বহুভুজ অঙ্কন করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা প্রথমেই আমাদের গ্রাফ পেপারের দুই পাশে একদম দুই সাইড বরাবর আমরা কি করব, দুইটি দাগ দিয়ে দেব। ঠিক আছে? আমরা দুইটি দাগ দিয়ে দিই। দুইটি দাগ দিয়ে একটি আমরা একদম বাম পাশে দিয়ে দেব, এই যে একদম বাম পাশে, আর একটি একদম নিচে। ঠিক আছে? এবং অবশ্যই একটু জায়গা রেখে, যাতে আমরা আমাদের মানগুলো লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের নিচে একটু জায়গা আছে, খালি বর্ডার, তাহলে আমরা এই যে নিচের যে কালো দাগটা, লাল দাগটা আছে, এই লাল দাগটাই আমরা কি দিতে পারি, দাগ দিতে পারি। ঠিক আছে? তা আমরা দাগ দিয়ে দিই। তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবো, কারণ এখানে মানে আমাদের বল পয়েন্ট কলম ইউজ করা উচিত নয়। তো আমরা এই যে প্রথমে দুইটি দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমরা এভাবে আমরা মার্ক করে দেব। আমরা চারপাশকে, দুইটা পাশকে আমরা তীর চিহ্ন দিয়ে দেব। এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর নিচেরটা হচ্ছে ওয়াই প্রাইম। ঠিক আছে? আশা করি আমরা এই কাজটুকু আমরা আগেই পারি। তারপর আমরা যে কাজটি করব, প্রত্যেক 5 ঘর একটু খেয়াল করে দেখো, এই যে এখানে কিন্তু 5 ঘর একটি কালো একটা গাঢ় দাগ আছে। এরপরে দেখো এখানে একটি 5 ঘর, এখানে একটি 5 ঘর। তো আমরা 5 ঘরগুলোকে আমরা এইভাবে দাগান্বিত করে ফেলি। প্রতি 5 ঘর পর পরে আমরা এইভাবে একটি দাগ দিয়ে দিই। যত ছোট দাগ দিতে পারো, মানে চোখে পড়লেই হবে। ঠিক আছে? দাগ দিয়ে দিলাম। এই প্রথম যে 5টি ঘরকে আমরা ভাঙা চিহ্ন দিয়ে দেবো। আমরা এভাবে ভাঙা চিহ্ন দিয়ে দিলাম। মানে আমাদের যেহেতু সারণীর মানটা শুরু হয়েছে 40 থেকে, তাহলে আমরা এই ভাঙা চিহ্ন দিয়ে আমরা বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ভাঙা চিহ্নে 1 থেকে মানগুলো বিদ্যমান। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যে কাজটি করব, যেহেতু আমরা আয়তলেখের মাধ্যমে আমরা এখন বহুভুজ অঙ্কন করব, তাহলে প্রথম আমরা আয়তলেখকে অঙ্কন করব। তাই আয়তলেখ করার জন্য আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলো আমরা এক্স অক্ষ বরাবর বসিয়ে দেবো। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার যে মানটা আছে মানগুলো বসিয়ে দিই। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রথম যে মানটা হচ্ছে 39.5। তাহলে আমরা এখানে 39.5 প্রথম যে ঘরটা আছে এই ঘরে লিখে নিই 39.5। আশা করি আমার লেখাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরে মানটা হচ্ছে কত, 44.5। তা আমরা লিখতে পারি 44.5। তারপরে মানটা হচ্ছে 49.5, আমরা লিখে ফেলি 49.5। তারপর হচ্ছে কত, 54.5, 54.5। তারপরে হচ্ছে 59.5, 59.5। তারপরে 64.5, তারপর হচ্ছে 69.5। এ হচ্ছে আমাদের মান। এই যে আমাদের মানগুলো যেগুলো ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমার বরাবর, প্রত্যেকটি মানকে একবার করে আমরা লিখে ফেললাম। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের এই যে 39.5 থেকে 44.5 এর গণসংখ্যা কত, 4 নাকি? তাহলে আমরা এই মানটা আমরা এই দুইটা ঘরকে 4 পর্যন্ত আমরা তুলব। তাহলে 4 দাগটা কোথায় আছে আমরা একটু করে নিই, 4 ঘর পরে 1 2 3 4। তাহলে এই যে 4 দাগটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা দাগটাকে তুলে ফেলবো। অবশ্যই তোমরা স্কেল ব্যবহার করবে। ঠিক আছে? তোমরা স্কেল ব্যবহারের মাধ্যমে কাজটা করে নেবা। এই আমরা দেখো 39.5 থেকে 44.5কে আমরা 4 ঘর পর্যন্ত তুলে নিলাম, যেহেতু আমাদের গণসংখ্যার মানটা কত নির্দেশ করতেছে, 4। পরবর্তীতে দেখো 44.5 থেকে 49.5 মানটি 10 ঘর নির্দেশ করতেছে। এখানে গণসংখ্যা 10, তাহলে আমাদেরকে 10 ঘর তুলতে হবে। তাহলে আমাদের 10 ঘর হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে? 44 থেকে 49। তাহলে আমরা স্কেলের মাধ্যমে আমরা 10 ঘর টেনে দিই। অবশ্যই তোমরা স্কেল ইউজ করবা, তাহলে চিত্রটি দেখতে সুন্দর হবে। এবং আমরা উপরের অংশটাকেও আমরা মিলিয়ে নিই।
মিলিয়ে নিলাম। তাহলে আমাদের দুটি ঘর শেষ। তৃতীয় ঘরটি দেখো 49.5 থেকে 54.5 কত 7 ঘর। তাহলে আমরা এখানে 49.5 54.5টাকে 7 ঘর তুলব। তাহলে এটা হচ্ছে 5 ঘর 6 ঘর 7 ঘর। তাহলে এই দাগ আর এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এই দাগটাকে তুলে ফেললে হবে, ওইটা তোলাই আছে। তুলে ফেললাম এবং আমরা উপর দিক দিয়ে দাগটা টেনে দিলাম। তারপরে আমাদের পরের ঘরটা হচ্ছে কত 44.5 থেকে 49.5, 44.5 থেকে 49.5 কত 12। তাহলে আমরা 12 ঘর তুলতে হবে। তাই 10 ঘর এখানে, 11 12 এই জায়গায়, তাহলে এই পর্যন্ত তুলতে হবে। এই আমরা দাগটা মিলিয়ে নিলাম। তারপর হচ্ছে 49.5 থেকে 64.5, তো 49 থেকে 64.5 কত 8 ঘর। তাহলে আমাদের এই যে 5 ঘর 6 7 8, তাহলে এই হচ্ছে আমাদের সীমানা। তো আমরা এটা একটু টেনে দিই 8 ঘর পর্যন্ত, এবং উপর অংশটাকে আমরা টেনে দেব। হ্যাঁ, তারপর সর্বশেষ ঘরটা হচ্ছে কত 64.5 থেকে 69.5 কত 5। তাহলে এই যে 5, তাহলে আমরা এই পর্যন্ত টেনে দেব। আমরা এই উপর অংশ টেনে দিই। এই তাহলে এটি হচ্ছে আমাদের কি আয়তলেখ, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের নির্ণয় আয়তলেখ। এখন আমরা এই আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করব। তো আয়তলেখ থেকে বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের এখন পরবর্তী যে কাজটি করতে হবে তা হচ্ছে কি, এই যে প্রত্যেকটি যে আমরা আয়ত পাই, এই যে এটা একটা আয়ত, এটা একটা কিন্তু আয়ত, ঠিক আছে, এই জন্য তার নামটা আয়তলেখ হয়েছে। এই যে এটা একটা আয়ত, এটা একটি আয়ত, এই প্রত্যেকটা আয়তের যে উপরের দিকে যে দাগটা আছে, দাগের মধ্যবিন্দু আমরা নির্ণয় করব। বুঝতে পেরেছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই যে দেখো এই বক্সের উপরের যে দাগটা আছে, এই দাগের মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে যেটা 5 ঘর, তাহলে এই যে 2 ঘর 2 ঘর, তাহলে এই যে তৃতীয় ঘরের মধ্যে আমরা কী দেবো, একটা বিন্দু দিয়ে দেবো, এটাই মধ্যবিন্দু। মানে আনুমানিকভাবে, এখানে মেপে দেওয়ার প্রয়োজন নাই, আমরা আন্দাজ করে একটা মধ্যবিন্দু দিয়ে দেবো। ঠিক একই রকমভাবে পরবর্তী যে আমাদের বক্সটা আছে তারও আমরা মধ্যবিন্দু দিয়ে দেবো, যাতে আমরা বুঝতে পারি, ঠিক আছে। এই জন্য যতটুকু বোঝা যায় ততটুকু আমরা দিয়ে দেবো। তারপরে আমাদের তৃতীয় ঘরেরও আমরা একই রকমভাবে আমরা বাকি যে ঘরগুলো আছে তাদেরকে আমরা এভাবে মধ্যবিন্দুগুলো দিয়ে দিই। আমাদের চোখের আন্দাজে আমরা মধ্যবিন্দুগুলো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কাজ কি, আমাদের এই যে প্রথম বক্সের প্রথম এই যে নিচের এই অংশ থেকে, মনে রাখবা এই অংশ থেকে আমরা এই যে আমাদের মধ্যবিন্দুগুলো আছে হাতে টেনে আমরা মধ্যবিন্দুগুলো যোগ করে ফেলব। অবশ্যই কিন্তু এখানে স্কেল ব্যবহার করা যাবে না, হাতে টানতে হবে। যে হাতে টেনে আমরা এই মধ্যবিন্দুগুলো যোগ করে ফেলি একটার পর একটা। এবং অবশ্যই শেষেরটা কী করব, এই যে এইখানে আমরা এই অংশে মিলিয়ে দেব, সর্বশেষ বক্সের শেষের দাগের সাথে আমরা মিলিয়ে দিলাম। এখন যে এই যে দেখো আমরা একটা দাগ পেলাম, দাগের ভিতরে যে অংশটা, এটাই নির্দেশ করে বহুভুজের অংশ, মানে এটাই হচ্ছে বহুভুজ। এখন যদি হাতে সময় থাকে তোমরা এই ভিতর অংশটাকে মার্ক করে ফেলবা, ঠিক আছে, পেন্সিল দ্বারা তোমরা মার্ক করে ফেলতে পারো, তাহলে দেখতেও সুন্দর মনে হবে। আর যদি এইভাবে রেখে দাও তাহলে হবে। তাহলে এই হচ্ছে আয়তলেখ অঙ্কন করে বহুভুজ অঙ্কন করা। তাহলে আয়তলেখ অঙ্কন করার পরে আমাদের এক্সট্রা কাজটা হচ্ছে কি, প্রত্যেকটা বক্সের মধ্যবিন্দু, উপরের রেখার মধ্যবিন্দু নির্ণয় করে আমরা এভাবে দাগ টেনে দেওয়া। তাহলে এটা হচ্ছে আমাদের কি আয়তলেখের মাধ্যমে বহুভুজ অঙ্কন। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আমরা আয়তলেখের মাধ্যমে দেখলাম কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয়। এখন আমরা দেখব কিভাবে গণসংখ্যা যে মানগুলো আছে এই গণসংখ্যার মানগুলো দ্বারা বহুভুজ অঙ্কন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আয়তলেখের মাধ্যমে বহুভুজ অঙ্কন করতে পারো, তোমাদেরকে আমি সাজেস্ট করব যে তোমরা অবশ্যই গণসংখ্যার মাধ্যমে বহুভুজ অঙ্কন করা শিখে নিবা। আমি সকল শিক্ষার্থীদেরকে বলবো তোমরা 2টি নিয়মে শিখে রাখবা, কারণ যে প্রথম নিয়মটা পারে তার জন্য দ্বিতীয় নিয়মটা আরো সহজ। বুঝতে পেরেছি, জানলে সবকিছু সহজ, আর না জানলে কিন্তু আমাদের জন্য যে প্রত্যেকটা সহজ জিনিসই অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তাই আমার পরামর্শ হবে তোমরা দ্বিতীয় যে পদ্ধতিটি আছে এটি তোমরা শিখে রাখো। বুঝতে পেরেছি, তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা গণসংখ্যা সারণী নিয়ে যখন কাজ করব আমরা, তখনও আমাদের কলাম লাগবে কয়টি,
তিনটি কলম লাগবে। বুঝতে পেরেছি? আমাদের তিনটি কলম লাগবে, একটি হচ্ছে শ্রেণীব্যক্তি, আর একটি হচ্ছে শ্রেণী মধ্যমান, আর হচ্ছে কি গণসংখ্যা। ঠিক একই রকম ভাবে তাহলে 7টি সারি এবং 3টি কলম দ্বারা আর একটা সারণী তৈরি করে ফেলি। 2 3 4 5 6 7। এটা হচ্ছে শ্রেণীব্যক্তি, এটা হচ্ছে শ্রেণী মধ্যমান, আর এটা হচ্ছে গণসংখ্যা। অথবা আমরা গণসংখ্যাকে দ্বিতীয়তে রাখতে পারবো, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। তো প্রথম লিখে ফেলি শ্রেণীব্যক্তি, তারপর লিখে ফেলি আমরা শ্রেণী মধ্যমান, তারপর হচ্ছে গণসংখ্যা। তাহলে কত লিখতে পারি আমরা? 40 থেকে 44, এটা হচ্ছে 45 থেকে 49, তারপর 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, আর 65 থেকে 69। আর মধ্যমান হচ্ছে এই দুইটি যোগ করে তারপরে 2 দ্বারা ভাগ। ঠিক আছে? তাহলে আমরা মধ্যমানগুলো বের করে ফেলি। আমরা যদি 40 এবং 44কে যোগ করি তাহলে হবে 84, ভাগ করবো 2 দ্বারা, তাহলে হবে কত? 42। ঠিক একই রকমভাবে এটা হবে 47, এটা হবে 52, এটা হবে 57, এটা হবে 62, এটা হবে 67। ঠিক আছে? তোমরা অবশ্যই কিন্তু তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এগুলো বের করবা। আমি বের করে নিলাম এভাবে। আর আমাদের গণসংখ্যা দেওয়া আছে 4, 10, 7, 12, 8 এবং 5। এই হচ্ছে মানে গণসংখ্যার সাহায্যে যদি আমরা বহুভুজ অঙ্কন করি তার সারণী। ঠিক আছে? এখন আমরা এই মানগুলোকে চক কাগজে স্থাপন করে আমরা বহুভুজ অঙ্কন করব। তাহলে আমরা চক কাগজে চলে যাই, দেখি চক কাগজে কিভাবে বহুভুজ অঙ্কন করতে হয়। এখন আমরা দেখব কিভাবে গণসংখ্যার মাধ্যমে সরাসরি বহুভুজ অঙ্কন করতে হয়। তো ঠিক একই রকমভাবে আমরা আমাদের গ্রাফ পেপারটিকে প্রস্তুত করে নেব। আমরা বাম পাশে 2টি দাগ টেনে নেব উপরে নিচে। এই যে দেখো, আমরা 5 নম্বর যে কালো দাগটি আছে এই কালো দাগটি ধরে, আচ্ছা আমরা এই লাল দাগটি ধরতে পারি। আমরা যেহেতু যথেষ্ট জায়গা আছে আমরা লাল দাগটি ধরে আমরা দাগ টেনে দেব। মার্ক করে নিলাম একটা দাগ। আর নিচের যে দাগটি আছে লাল দাগটি, এটাকে আমরা মার্ক করে নিই। মার্ক করে নিলাম এবং দাগগুলোর উভয় পাশে আমরা এভাবে তীর চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে? তীর চিহ্ন দিয়ে দিলাম। এবং এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাই এটা এক্স বার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে কি ওয়াই প্রাইম। ঠিক আছে? এই তাহলে ঠিক একই রকমভাবে প্রতি 5 ঘর পর আমরা কি করব? আমাদের ঘরগুলো নির্দেশ করব। তাহলে এই যে এখানে 5, এই যে এখানে 5, এখানে 5, এখানে 5, এই অংশটা 5 ঘর, এই অংশটা 5 ঘর, এভাবে আমরা 5 ঘর পর্যন্ত ছোট করে অল্প করে মার্ক করে নেব। ঠিক আছে? এক্স অক্ষ বরাবর আমরা মার্ক করে নিলাম। তারপর প্রথম যে 5টি ঘর আছে ঠিক আগের মতোই আমরা এইভাবে ইচ্ছা করলে এইভাবে 2টি আমরা দাগ দিয়ে রাখতে পারি। তাহলে আমরা বুঝে নেব এই দাগ 2টি, এই 5টি ঘর বাতিল। ঠিক আছে? 5টি ঘর মানে হিসাব করা হবে না। ইচ্ছা করলে তোমরা আরও দাগ দিতে পারো, তোমাদের ইচ্ছা। দাগ দিয়ে দিলাম মানে এই 5টি ঘর নাই। এই 5টি ঘরের মধ্যে আমাদের 0 থেকে আমাদের যে 40 পর্যন্ত মানগুলো নির্দেশ করতেছে। এই যে দেখো, আমাদের প্রথম মানটা যে 40, তাহলে 40 পর্যন্ত নির্দেশ করতেছে 0 থেকে। এখন আমরা কি করব? আমাদের যে মধ্যমান যেগুলো আছে এইগুলো এখন আমরা স্থাপন করব এক্স অক্ষ বরাবর। কিন্তু মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু এটা। আমরা যদি সরাসরি গণসংখ্যার মাধ্যমে যদি বহুভুজ অঙ্কন করি তাহলে আমাদের এই মধ্যমানটাকে, প্রথম মানটাকে, মানে আমাদের যে প্রথম মানটা আছে এই প্রথম মানের আগের মানটাকে আমরা কল্পনা করে নিয়ে তারপর এখানে লিখতে হবে। মানে আমাদের প্রথম মধ্যমান একটা আগেরটা নিতে হবে এবং সর্বশেষ যেটা আছে তারপর একটা নিতে হবে, 2টি এক্সট্রা নিতে হবে। মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা। হ্যাঁ, আমরা তাহলে এখানে আছে 42। আচ্ছা, যদি তার আগে কোনো শ্রেণী থাকতো তাহলে তার মানটা কত আসতো?
যেহেতু পরেরটা 47, 47 পরে দেখো 52, তাহলে একই রকমভাবে কিন্তু 42-এর আগে কত আসতো? 37 আসতো, ঠিক আছে কি না? ঠিক একই রকমভাবে 66-র পরের মান যদি কোনো শ্রেণী থাকতো তাহলে তার কত আসতো? 72 আসতো। বুঝতে পেরেছি? তাহলে এই যে দুইটি মান, আমাদের পূর্বের মধ্যমান কত হতে পারতো? 37, আর আমাদের শেষের মানের পরের মানটা কত হতে পারতো? 72। এই দুইটা মধ্যমান তোমাকে নিতে হবে। এটা হচ্ছে মনে রাখার জিনিস, মনে রাখতেই হবে। তাহলে আমরা প্রথম গড়টা 42 না লিখে কোনটা লিখবো? তার আগের যে মধ্যমানটা হওয়ার কথা ছিল ওইটা লিখবো। তো কত? 37। আমরা এখানে লিখবো এই গড়ের মান লিখবো কত? 37, ঠিক আছে। তারপরে কত? 42। তারপরে যে মানগুলো আছে মানগুলো আমরা লিখে নিই। তারপর 47, তারপর 52, 57, তারপর হচ্ছে 62, 67, তারপরে কত? 67 পর্যন্ত আমাদের এখানে আছে চকে, কিন্তু আমাদের পরের মানটা কত নিতে হবে? 72। তাহলে আমরা এই যে পরের যে গড়টা 72 নিয়ে নিলাম। বুঝতে পেরেছি? এই অংশটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু তোমরা এই জায়গাটা মনে রাখবা, তাহলেই তোমাদের এইভাবে বহুসটা সরাসরি হয়ে যাবে। এখন আমরা কি করব? ওয়াই অক্ষ বরাবর আমরা আমাদের গণসংখ্যার মানগুলো নেব। তাহলে গণসংখ্যাটা 42-এর ঘরে কত আছে? 4। তাহলে 42-এর যে মানটা আছে এই মান বরাবর 4 ঘর যাবো। তো 4 ঘর গেলে 1 2 3 4, তাহলে এখানে আমরা কি দেবো? একটা বৃত্ত দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমাদের 47-এর ঘরে কত? 10। তাহলে 47-এর ঘরে আমরা 10 বরাবর যাব এবং এখানে একটা বৃত্ত দিয়ে দিব। 52-এর ঘরে আছে 7, তা আমরা 7 পর্যন্ত যাব, এই যে এখানে 7 করে বৃত্ত দিয়ে দিব। তারপরে 57-এর ঘরে আছে 12, 57-এর ঘরে 12, তো 10 11 12, এখানে বৃত্ত দিয়ে দিলাম, একটা বিন্দু দিয়ে দিলাম, বিন্দু হবে। তারপরে 62-এর ঘরে হচ্ছে 8, এই 62-এর ঘরে 8 বরাবর গেলাম, 6 7 8, আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিলাম। তারপরে 67-এর ঘর হচ্ছে 5, এই 67-এর ঘরে আমরা 5 দিয়ে দিলাম, ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা আমাদের। আমরা এই যে মধ্যমানের বরাবর যে গণসংখ্যাগুলো আছে এই গণসংখ্যাগুলোকে স্থাপন করে ফেললাম। এখন আমরা কি করব? হাতে ওই যে আমরা যে একটা ঘর বেশি নিয়েছি ওই ঘর থেকে ধরে হাতে টেনে আমরা এই বিন্দুগুলো মিলিয়ে ফেলব। এভাবে আমরা মিলিয়ে ফেলব হাতে, অবশ্যই হাতে, আমরা স্কেল দ্বারা করব না। হাতে যদি একটু বাঁকা হয় কোনো সমস্যা নেই। এই যে এটা এতটুকু আসার পরে আমাদের ঘরটা হচ্ছে 72, যে পরে যে এক্সট্রা ঘর একটা নিয়েছিলাম এই এক্সট্রা ঘর বরাবর পর্যন্ত আমরা মিলিয়ে নেব। বুঝতে পেরেছি? তাহলে এটি হচ্ছে আমাদের গণসংখ্যার মাধ্যমে বহুভুজ অঙ্কন করা। একটু যদি তোমরা খেয়াল করো, আমরা পূর্বে যে চিত্রটা অঙ্কন করেছিলাম একটু তোমরা খেয়াল করো। আমি দুইটা চিত্র পাশাপাশি রাখতেছি, যে আয়তলেখের মাধ্যমে এবং আমাদের এখন গণসংখ্যার মাধ্যমে। দেখো দুইটার চিত্র কিন্তু হুবহু মিলে গেছে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এটি হচ্ছে নিয়ম। যদি তোমরা গণসংখ্যার মাধ্যমে করো তাহলে তোমরা দুইটা ঘর এক্সট্রা নিতে হবে, প্রথমটা এবং শেষেরটা। আর যদি তোমরা আয়তলেখের মাধ্যমে করো তা আয়তলেখ অঙ্কন করার পরে তার বক্সগুলোর উপরের রেখার মধ্যবিন্দু অঙ্কন করে সুযোগ করে দেওয়া, তাহলে তোমরা বহুভুজ সঠিকভাবে অঙ্কন করতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের দুইটি মাধ্যমে আয়তলেখ অঙ্কন। আজকের টপিকসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সামনের যে পরীক্ষাগুলো আছে, বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা, এই প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু এই বহুভুজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই সবার প্রতি আমার পরামর্শ থাকবে এই দুইটি নিয়মই আমরা শিখে ফেলি, যাতে আমরা খুব সহজেই আনন্দের সহিত বহুভুজকে আমরা অঙ্কন করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।